প্রিয় দর্শক, সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে একটি ক্লাসের আলোচনা। এটি আমার এই সাবজেক্টের প্রথম আলোচনা। সাবজেক্টের নাম হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে এই প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, যাকে সংক্ষেপে পিএলসি হিসেবে অভিহিত করা হয়, সেই পিএলসির ইতিহাস, প্রস্তুতকারক কোম্পানিগুলো এবং পিএলসি এবং কম্পিউটারের মধ্যে পার্থক্য কি কি রয়েছে সেগুলো নিয়ে। আমি এস এম তাহমিদ সাদিক, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। তো চলুন দেখে নিই আমরা এই পিএলসির ইতিহাস, প্রস্তুতকারক কোম্পানি এবং পিএলসি ও কম্পিউটারের মধ্যে পার্থক্য কি কি। আমেরিকান অটোমেটিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির প্রয়োজনেই এই পিএলসির আবিষ্কার হয়েছে, কেননা এ সময় প্রোডাকশন মডেলের পরিবর্তন হয়েছিল। অর্থাৎ সেই সময়ের কথা বলা হচ্ছে যখন এই পিএলসি যাত্রা শুরু হয়েছিল। সেই সময় যে আমেরিকান যে অটোমোটিভ যে কোম্পানি, অর্থাৎ আমরা সাধারণ ভাষায় যে বলতে পারি কার নির্মাণ কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর প্রয়োজনেই, কেননা তাদের প্রোডাকশনের যে মডেল তার পূর্বে ছিল সেগুলো পরিবর্তন হয়েছিল, এবং এই পরিবর্তন হওয়ার কারণেই সেই সময়ে সাধারণত এই ফ্যাক্টরিগুলোতে বা কোম্পানিগুলোতে সকল কিছু নিয়ন্ত্রণ করা হতো রিলের সাহায্যে। তো সেই রিলের কোনো সমস্যা হয়ে গেলে বা রিলেকে নিয়ন্ত্রণ করার জন্য দেখা যায় অনেক সময় বারবার এই রিলের ওয়্যারিং পরিবর্তন করা হয়, এবং কাজের কারণে, অর্থাৎ কাজের ভিন্নতার কারণে এই অটোমোটিভ কোম্পানিগুলোতে এই কার প্রস্তুতকরণের সময় বিভিন্ন কাজের কারণে এই রিলের বারবার ওয়্যারিং সিস্টেমের পরিবর্তন করতে হতো বা রিপ্লেসমেন্ট করতে হতো। সেই রিপ্লেসমেন্টের এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য এমন একটি যন্ত্রের চাহিদা সেই সময় সৃষ্টি হয়েছিল বা আশা করা হচ্ছিল এমন একটি যন্ত্র সৃষ্টি হোক যাতে করে এই নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো খুব সহজেই করা যায়। আর এইভাবেই আসলে মূলত এই পিএলসি যাত্রাটি শুরু হয়েছিল। পরবর্তীতে পিএলসি উদ্ভাবনের আগে মূলত এই অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং এর যে নিয়ন্ত্রণগুলো ছিল, সিকোয়েন্সিং গুলো ছিল, সিকোয়েন্সিং বলতে একটির পর একটি যে প্রস্তুত প্রণালী ধারাবাহিকতা, সেই সিকোয়েন্সিং এবং সেফটি ইন্টারলক লজিক, অর্থাৎ নিরাপত্তার জন্য যে ইন্টারলক সিস্টেমগুলো ব্যবহার করা হতো, সেই লজিকের জন্য কোম্পানিগুলো দেখা যেত যে সেই সময় ফ্যাক্টরিগুলোতে প্রায় কয়েকশো থেকে প্রায় হাজার খানেক রিলের একটি সমন্বয়ের কন্ট্রোলিং সিস্টেম তারা ব্যবহার করতো। অর্থাৎ এই কার উৎপাদন করার সময় যে কারের যে বিভিন্ন অংশগুলো তৈরি করা হতো মেশিনের সাহায্যে, সেগুলোকে বৈদ্যুতিক ব্যবস্থাপনায় যখন নিয়ন্ত্রণের কাজ করা হতো, অর্থাৎ একটি দরজা বা পাল্লা তৈরি করতে গেলে বা একটি সাইড বোর্ড তৈরি করতে গেলে বা একটি ডিসপ্লে বোর্ড তৈরি করতে গেলে, বা সেই সময় কারের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করার জন্য ভিন্ন ভিন্ন মেশিন ছিল, সেই ভিন্ন ভিন্ন মেশিনগুলোকে নিয়ন্ত্রণ করা হতো ভিন্ন ভিন্ন কারেন্ট দিয়ে, ভিন্ন ভিন্ন ভোল্টেজ দিয়ে। আর এই কারণে সেই সময় এই নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু ছিল মূলত রিলের সাহায্যে। এই কারেন্ট ভোল্টেজ গুলো প্রদান করা হতো। কিন্তু দেখা যাচ্ছে যে কয়েকশো বা কয়েক হাজার যখন রিলের একটা সমন্বয় হয়ে যায় কন্ট্রোল বক্সের মধ্যে, তখন মূলত এত বড় একটি সিস্টেমকে নিয়ন্ত্রণ করা একটা মানুষের পক্ষে খুব সমস্যা হয়ে দেখা দিয়েছিল। আর যার কারণে এই সফটওয়্যারের প্রয়োজনীয়তা অনুভব হয়েছিল, এবং পরবর্তীতে এরই চাহিদার ফলেই দেখা যায় আমাদের আজকে আমরা যে পিএলসি ব্যবহার করছি সেই পিএলসি গুলো আসে। তো সর্বপ্রথম যে কোম্পানিটি এটার বিষয়ে বড় উদ্যোগ গ্রহণ করেছিল সেটি হচ্ছে জিএম হাইড্রোম্যাটিক। 1968 সালে এই হার্ডওয়্যার রিলে সিস্টেমের ইলেকট্রনিক কোনো প্রতিস্থাপন চেয়ে তারা একটি বিজ্ঞাপন তারা দিয়েছিল। বলা যেতে পারে এটি এক প্রকারের টেন্ডারের মতো, যে তারা বলেছিল যে এই যে হার্ডওয়্যার রিলের যে সিস্টেমটি রয়েছে সেটি পরিবর্তন করতে হবে এবং এর জায়গায় একটি ইলেকট্রনিক যন্ত্র স্থাপন করতে হবে। যারা আগ্রহী বা যে সকল সায়েন্টিস্ট বা বিজ্ঞানী বা যারা এই ইঞ্জিনিয়ারিং কলাকৌশল নিয়ে পড়াশোনা করে, তারা ইচ্ছা করলে এখানে আবেদন করতে পারে এবং তারা তাদের ইলেকট্রনিক যে প্রতিস্থাপনা, সেই প্রতিস্থাপনার প্রস্তাব তারা এখানে দিতে পারে। এই বিষয়ে একটি তারা দরখাস্ত জনসম্মুখে জারি করেছিলেন। 1968 সালের ঘটনা। প্রথম যে হাইড্রোমেট্রিক এই কাজটি করেছিলেন। এর ফলেই দেখা যায় যে প্রথম পিএলসির আমাদের মাঝে চলে আসে, এবং যেটির নামকরণ করা হয়েছিল মডেল নাম্বার অনুযায়ী 084।
এর কারণটি হচ্ছে যে এটি বেডফোর্ড অ্যাসোসিয়েটস নামে যে একটি কোম্পানি ছিল সেই সময়, কেননা এটি পরবর্তীতে পরিবর্তিত হয়ে যায়, নাম পরিবর্তন হয়ে যায়, সেই বেডফোর্ড অ্যাসোসিয়েটস এর 84 নম্বর প্রজেক্ট ছিল এই পিএলসি। এর আগে তারা 83টি প্রজেক্ট করেছে, কিন্তু সেগুলো সাকসেস বা সফলতার মুখ দেখেনি। পরে 84 নম্বর প্রজেক্টে এসে এই রিলে সিস্টেমের যে ইলেকট্রনিক প্রতিস্থাপন সেটি সাকসেস বা সফল হয়, যার কারণেই এই প্রথম পিএলসির নামকরণ করা হয়েছিল সেই প্রজেক্টের নাম অনুযায়ী 084। এই প্রজেক্টের কাজ করছিলেন এমন একজন ব্যক্তি যাকে বর্তমানে পিএলসির জনক বলা হয়, নাম হচ্ছে ডিক মোরলে। এই ডিক মোরলেকে পিএলসির বর্তমানে জনক বলা হয়। তিনিও কিন্তু এই 084 যে পিএলসি ছিল সেটি সেই প্রজেক্টে কাজ করে এই পিএলসি কে সফলতার সহিত আমাদের সামনে উপস্থাপন করেছিলেন সেই সময়। এর পরবর্তীতে বেডফোর্ড অ্যাসোসিয়েটস পরবর্তীতে চিন্তা করে যে শুধুমাত্র আমাদের নিজস্ব কোম্পানির কাজে এটি ব্যবহার না করে এই পিএলসির উন্নয়ন ঘটানো প্রয়োজন, এটি প্রস্তুত আরো বেশি পরিমাণে প্রস্তুত করা প্রয়োজন, বাজারে বিক্রয় করা প্রয়োজন, এটি মানুষের মাঝে সেবা হিসেবে বিতরণ করা প্রয়োজন। আর এইগুলোর প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এই বেডফোর্ড অ্যাসোসিয়েটস পরবর্তীতে নতুন একটি কোম্পানির যাত্রা শুরু করে এবং যার নাম তারা দিয়েছিল মডিকন। আমরা কিন্তু জানি যে প্রথম পিএলসি যেটি ছিল সেটি কিন্তু সেই মডিকন নামানুসারেই আমাদের সামনে এতদিন পর্যন্ত আমরা চিনেছি। মূলত এই বেডফোর্ড অ্যাসোসিয়েটস এর যে নতুন কোম্পানি যাত্রা শুরু করেছিল সেটি কিন্তু মডিকন নামে অভিহিত। আর আজকে বর্তমান বাজারে আমরা যে পিএলসি গুলো দেখতে পাই সেটি কিন্তু আমরা জানি যে প্রায় সবগুলো পিএলসি কিন্তু এখন আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে রয়েছে এবং এখন কিন্তু এই পিএলসি গুলোতে সহজেই লজিকের সাহায্যে, কম্পিউটার কন্ট্রোলের সাহায্যে যে কোনো ধরনের কাজ করা যায়। মূলত 1970 সালে মাইক্রোপ্রসেসরের উদ্ভাবনের পর যে মেশিনটি আগে শুধুমাত্র রিলে সিস্টেমের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করা হতো সেটি বর্তমানে এখন আধুনিক পিএলসি হিসেবে বাজারে পরিগণিত হয়ে আসছে এবং এই বর্তমান যে পিএলসি গুলো রয়েছে সেই পিএলসি গুলোর মধ্যে কিন্তু এই মাইক্রোপ্রসেসর প্রতিস্থাপন করা রয়েছে। আমরা একটু প্রস্তুত যদি দেখি যে আসলে আমাদের বর্তমানে বাজারে বা সারা বিশ্বে পিএলসি উৎপাদন করে এমন কিছু প্রস্তুতকারক কোম্পানির নাম এবার আমরা দেখব। তবে এখানে আমি মূলত যেগুলো উল্লেখযোগ্য কোম্পানি সেগুলোর নামই আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমেই যে কোম্পানিটির কথা বলবো পিএলসি তে যারা সারা বিশ্বব্যাপী খ্যাত হিসেবে রয়েছেন সেটি হচ্ছে অ্যালেন ব্র্যাডলি। অ্যালেন ব্র্যাডলির পিএলসি গুলো বাজারে সবচেয়ে বেশি ব্যয়বহুল হিসেবেই পরিচিত এবং এটি কিন্তু মূলত 1903 সালের আমেরিকান একটি কোম্পানি যারা মূলত শুধুমাত্র অটোমেশন নিয়েই কাজ করে থাকে। এই অ্যালেন ব্র্যাডলি কোম্পানি নাম অনুসারে পিএলসি গুলোর নামও তারা দেয় অ্যালেন ব্র্যাডলি পিএলসি। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে এবিবি, সুইজারল্যান্ডের একটি কোম্পানি। 1988 সালে এই কোম্পানিটি যাত্রা শুরু করে। এশিয়া ব্রাউন বোভারি এই এবিবির পূর্ণরূপ। মূলত এরা রোবোটিক্স, অটোমেশন এবং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস নিয়ে এই কোম্পানিটি কাজ করে। এরপরে সিমেন্সের নাম আমরা অনেকেই শুনেছি। এটি জার্মানির একটি কোম্পানি। 1847 সালে এই কোম্পানিটির যাত্রা শুরু হয় সিমেন্স। এটি কংগ্লোমারেট একটি কোম্পানি, অর্থাৎ এরা বিভিন্ন প্রকার যন্ত্রাংশ বা বিভিন্ন প্রকার পণ্য বাজারজাতকরণ এবং বাজারজাতকারক এবং উৎপাদনকারী হিসেবে এরা পরিচিত। এরপরে হচ্ছে ফাটেক পিএলসি। তাইওয়ানের এই ফাটেক পিএলসি 1992 সালে ফাটেক কোম্পানির যাত্রা শুরু হয়। মূলত এরা পিএলসি, এইচএমআই, ইন্টারনেট অফ থিংস সলিউশন, স্কাডা সিস্টেম, এই স্কাডা সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওপিসি সার্ভার এবং পাওয়ার সাপ্লাই এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই কোম্পানিটি কাজ করে। এই পিএলসি ফাটেক পিএলসির নামানুসারে এই বাজারে এটি ফাটেক পিএলসি হিসেবেই পরিচিত। এলএস পিএলসি বা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি পিএলসি হচ্ছে এলএস পিএলসি, কারণ এর দাম মোটামুটি বাংলাদেশিদের হাতের নাগালে, যার কারণে অনেক সাশ্রয়ের মধ্যেই এই এলএস পিএলসি ব্যবহার করে বর্তমানে বাংলাদেশের কোম্পানিগুলো এই পিএলসিটিকে তাদের কোম্পানিতে ব্যবহার করছে। এটিও কিন্তু একটি কংগ্লোমারেট কোম্পানি, দক্ষিণ কোরিয়ার। এটি কোম্পানিটি 1936 সালে তাদের কার্যক্রম শুরু করে। এরপরে হিটাচি, এই হিটাচি সম্পর্কে আমরা সকলেই জানি, জাপানের একটি কোম্পানি। এটিও কিন্তু বিভিন্ন প্রকার পণ্য বা সেবা ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। 1910 সালে এই কোম্পানি যাত্রা শুরু হয়। হানিওয়েল, আমেরিকান আরেকটি বিখ্যাত কোম্পানি পিএলসির ক্ষেত্রে হানিওয়েল, এটিও কংগ্লোমারেট একটি কোম্পানি। 1906 সালে এই কোম্পানির যাত্রা শুরু হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি এলজি। 1892 সালে আমেরিকান এই কোম্পানিটি কংগ্লোমারেট হিসেবে বর্তমানে বাজারে
তার বিভিন্ন সেবা প্রদান করে আসছে। যদিও বা 1892 সালের একটি পুরাতন একটি কোম্পানি এটি, ডেল্টা পিএলসি। তাইওয়ানের 1975 সালে এই কোম্পানিটি যাত্রা শুরু করে। মূলত ইলেকট্রনিক কম্পোনেন্ট নিয়ে এরা কাজ করে। এরপরে মিৎসুবিশি ইলেকট্রিক, জাপানের এই কোম্পানিটি 1921 সালে যাত্রা শুরু করে এবং এর কাজ মূলত, এই কোম্পানির কাজ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন প্রকার পণ্য উৎপাদন, প্রস্তুত করা এবং বাজারজাত করা। এখানে আরো বেশ কিছু পিএলসির নাম দেখানোর চেষ্টা করেছি। তোমরা ইচ্ছে করলে, যারা যে দর্শক আপনারা আমার এই ভিডিও দেখছেন, ইচ্ছে করলে আপনার স্ক্রিনশটের মাধ্যমে এই বিভিন্ন প্রকার পিএলসির নামগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে কোম্পানি সম্পর্কে অনেক কিছু তথ্যই আমি তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে আমরা একটু পিএলসি এবং কম্পিউটারের মাঝখানে যে পার্থক্য, সেই পার্থক্য নিয়ে একটু আলোচনা করব, কারণ আমরা অনেকেই ঠিক বুঝতে পারি না যে পিএলসি এবং কম্পিউটারের মধ্যে মূলত মূল পার্থক্যগুলো কি কি। তো দেখে নিই আমরা কি কি পার্থক্য রয়েছে পিএলসি এবং কম্পিউটারের মাঝখানে। ব্যবহার মূলত ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণে, ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় এই পিএলসিটি। আর কম্পিউটারটি আমরা জানি সাধারণভাবে আমরা প্রত্যেকে নিজ বাসা, বাড়ি, অফিস, আদালত বিভিন্ন জায়গায় কম্পিউটার ব্যবহার করি। কম্পিউটার মূলত ব্যবহার করা হয় গণনা, প্রদর্শন ও সাধারণ কাজে, আর পিএলসির ব্যবহার হয় ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণে। মেমোরি, টাইমার, কাউন্টার, ইন্টারাপ্ট, ইনপুট, আউটপুট, এগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ পিএলসি তে কেমন মেমোরি রয়েছে, টাইমার রয়েছে, কাউন্টার রয়েছে, কিভাবে সংযুক্ত অবস্থায় রয়েছে, বা কম্পিউটারে এই মেমোরি, টাইমার, কাউন্টার, ইন্টারাপ্ট গুলো কিভাবে সংযুক্ত অবস্থায় রয়েছে, তার উপর ভিত্তি করে পিএলসি তে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখা যাবে যে মেমোরি, টাইমার, কাউন্টার, ইন্টারাপ্ট, ইনপুট, আউটপুট ডিভাইস বা মডিউল, এই সবকিছুই কিন্তু পিএলসি তে অভ্যন্তরীণ হিসেবে সংযুক্ত থাকে, কিন্তু কম্পিউটারে কিন্তু এগুলো বহিস্থভাবে বা বাহিরে বা এক্সটার্নালি এগুলো কানেক্টেড থাকে। কাজের ক্ষেত্র দিক থেকে পিএলসি ব্যবহার করা হয় সাধারণত বৃহৎ এলাকায়। একটা ইন্ডাস্ট্রি মানে বুঝতেই পারছেন আপনারা সকলে, একটা বৃহৎ এলাকার ক্ষেত্রে নিয়ন্ত্রণের কাজে এই পিএলসি ব্যবহার করা হয়। পক্ষান্তরে কম্পিউটার ব্যবহার করা হয় ক্ষুদ্র একটি অঞ্চলে, ক্ষুদ্র একটি এরিয়াতে, সাধারণত বাসাবাড়ি, অফিস, আদালতের কোনো ডেস্কে, অনেক সময় ল্যাপটপ ব্যবহার করা হয়। অনেক অনেক ছোট্ট একটি পরিসরের মাঝখানে এগুলো আমরা ব্যবহার করি। ভিন্ন ভিন্ন কাজের ক্ষেত্রে দেখা যায়, যদি আমি ভিন্ন ভিন্ন কাজ করে থাকি পিএলসির সাহায্যে, তাহলে দেখা যায় যে সেখানে প্রোগ্রামের পরিবর্তন করতে হয়। পিএলসিতে প্রোগ্রামের পরিবর্তন করলে ভিন্ন ভিন্ন কাজগুলো সমাপ্ত করা যায়, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে প্রয়োজন হয় ভিন্ন ভিন্ন ডিভাইসের। একটা ভিন্ন কাজ করতে গেলে ভিন্ন ডিভাইসের প্রয়োজন হয়। যেমন আমি গান শুনবো, একটি স্পিকার প্রয়োজন। আমি হয়তো প্রিন্ট করব, একটি প্রিন্টার প্রয়োজন। অর্থাৎ ভিন্ন ভিন্ন কাজ করতে গেলেই ভিন্ন ভিন্ন ডিভাইসের প্রয়োজন হয় কম্পিউটারের ক্ষেত্রে। কিন্তু পিএলসি যেহেতু শুধুমাত্র নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা হয়, যার কারণে ভিন্ন ভিন্ন নিয়ন্ত্রণ কাজ করতে গেলে শুধুমাত্র এর প্রোগ্রামের পরিবর্তন করলেই হয়, এখানে এক্সটার্নাল ভাবে কোনো ডিভাইস সংযুক্ত করতে হয় না। এর যদি সাইজ আমরা দেখার চেষ্টা করি, অর্থাৎ ফিজিক্যাল সাইজ বলতে বোঝানো হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিতে দেখতে কেমন। যদি এই সাইজ চিন্তা করি, তাহলে দেখা যায় যে পিএলসি সাইজটি অনেক ছোট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাজারে বেশ কিছু পিএলসি পাওয়া যায় যেটি হাতের মুঠোয় রাখা যায়। এর কারণ হচ্ছে এর ভিতরে যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো খুবই আঁটোসাঁটো বা টাইট ভাবে এগুলো সেটিং করা হয় বলেই এই পিএলসি সাইজটা সাধারণত ছোট হয়ে থাকে। পক্ষান্তরে কম্পিউটারের কথা যদি আমরা চিন্তা করি, কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু এর সাইজটি মোটামুটি একটু বড় হয়। কারণ হচ্ছে এর অংশগুলো অনেক পরিচ্ছন্নভাবে সুচারুরূপে সংযোগ করা হয়, আর যার কারণে এই একটি যদি ডেস্কটপ কম্পিউটারের কথাই বলি, সেক্ষেত্রে দেখা যায় যে তার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মনিটর, কিবোর্ড, মাউস, পাওয়ার সাপ্লাই ইউনিট, বিভিন্ন এই অংশগুলো সেট করতে একটু বড় জায়গার প্রয়োজন হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যারা গবেষণার কাজে ব্যবহার করেন যে কম্পিউটারগুলোকে, সুপার কম্পিউটারগুলোকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যায় আরো বড় ধরনের কম্পিউটার এখানে প্রয়োজন হয়। এছাড়াও আমাদের বিভিন্ন প্রকার সার্ভার কম্পিউটার রয়েছে, সেই সার্ভার কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু জায়গা অনেক বেশি লাগে। এরপরে অপারেটিং স্পিডের কথা যদি চিন্তা করি, কাজের যে স্পিড, সেক্ষেত্রে পিএলসির স্পিড অনেক বেশি, খুবই দ্রুত কাজ করতে সক্ষম পিএলসি। পক্ষান্তরে কম্পিউটার কিন্তু মোটামুটি একটি রিলায়েবল অবস্থার মধ্যে তার স্পিডে এটি কাজ করে। সকল কম্পিউটারের স্পিড কিন্তু সমান নয়, সুপার কম্পিউটারের স্পিড কিন্তু অনেক বেশি। কিন্তু এখানে সাধারণ জেনারেল কম্পিউটারের কথা বলা হচ্ছে, আমরা যেগুলো নরমালি বাসা বাড়িতে ব্যবহার করি, সেই কম্পিউটারের স্পিড কিন্তু মোটামুটি আকারের একটি স্পিড। নয়েজের প্রভাব সাধারণত পিএলসি তে খুবই কম ধরনের, খুব কম পরিমাণে নয়েজ আসলে এখানে ইফেক্ট বা প্রভাব পড়ে। খুব বেশি নয়েজের প্রভাব এর মধ্যে পিএলসি তে পড়ে না, কিন্তু কম্পিউটারে কিন্তু মোটামুটি ধরনের নয়েজের প্রভাব পড়ে ইলেকট্রিক্যাল সিগন্যালের উপর ভিত্তি করে।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত পিএলসি তে 4 ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যার মধ্যে জনপ্রিয় হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম, ফাংশন ব্লক এবং স্ট্রাকচার টেক্সট। আমি এই আরেকটি শুধু নয়, আমি এর পরবর্তী যে ভিডিও শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব, সেখানে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দেখানোর চেষ্টা করব। কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম, অর্থাৎ ইচ্ছা করলে যে কেউ এই বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কম্পিউটারকে চালনা করতে পারে বা পরিচালনা করতে পারে। বর্তমানে বাজারে প্রায় 32-33 ধরনের আমাদের বিশ্বে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার অপারেশনের জন্য প্রচলিত রয়েছে। ডাটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে পিএলসি যেহেতু জায়গা অনেক কম, খুবই ছোট একটি ক্ষুদ্র সাইজের একটি ডিভাইস, যার কারণে এখানে মেমোরিও থাকে স্বাভাবিকভাবেই কম, আর মেমোরি স্বল্পতার কারণে এর মধ্যে ডাটাও সংরক্ষণ করা যায় খুবই কম। পক্ষান্তরে কম্পিউটার যেহেতু আমরা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারি, এক্সটার্নাল ভাবে মেমোরি ব্যবহার করতে পারি, যার কারণে এর ডাটা সংরক্ষণ যে এরিয়া, এলাকা বা ডাটা সংরক্ষণের যে ধরন, এটি অনেক বড় ধরনের একটি ডাটাকে এই কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব হয়। পরিবেশের কথা যদি আমরা চিন্তা করি, পিএলসি যেহেতু নিয়ন্ত্রণের কাজ করে, সাধারণত আমি আগেই বলেছি ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে এটি ব্যবহার করা হয়, যার কারণে পিএলসি কে এমন ভাবে তৈরি করা হয় যাতে করে এটি সকল প্রকার অবস্থাতেই পরিচালনা করা সম্ভব হয়। কঠিন পরিবেশের জন্যই মূলত একে ডিজাইন করা হয়। পক্ষান্তরে কম্পিউটার কিন্তু কঠিন পরিবেশের জন্য ডিজাইনকৃত নয়। সাধারণত বাসা বাড়িতে এটি ব্যবহার করা হয় বা অফিস আদালতে ব্যবহার করা হয়, যার কারণে ভিন্ন ভিন্ন যদি কঠিন পরিস্থিতি ধরে নিন আপনারা, ঝড় বৃষ্টি বা এই ধরনের বিদ্যুতের প্রভাব যদি পড়ে, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারের অনেক সময় বিভিন্ন প্রকার ক্ষতির সম্মুখীন হয়। ব্যবহারের সহজীকরণের দিক থেকে, অর্থাৎ আমরা যারা পিএলসি বা কম্পিউটার ব্যবহার করব, সেই ইউজারের ক্ষেত্রে যদি আমরা ধরি, সেক্ষেত্রে দেখা যায় যে পিএলসি এর ব্যবহার খুবই সহজ। একজন টেকনিশিয়ান খুব সহজেই পিএলসি কে ব্যবহার করতে পারে, কিন্তু পক্ষান্তরে কম্পিউটার কিন্তু সকলের জন্য সব সময় কিন্তু খুব সহজভাবে ব্যবহার করা যায় না। কম্পিউটারের ক্ষেত্রে একটু বাইন্ডিংস রয়েছে, যদিও বর্তমান বিশ্বে অধিকাংশ মানুষই কম্পিউটারের সাথে সম্পৃক্ত, যার ফলে তারা কিন্তু আজ কম্পিউটারের প্রতি কম্পিউটার ব্যবহার তাদের কাছে অনেকটাই সহজ হয়ে গেছে। আমার আজকের ছোট্ট একটি টপিকস, আমি আগেই বলেছি খুব ছোট ছোট টপিকস এর উপর আমি এই ভিডিওগুলো বানাবো। সকলকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক প্রদান করবেন। প্রয়োজনে আপনার বন্ধুদের সাথে বা অন্য কোথাও আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।